একটা শুনশান নীরব রেল স্টেশন। কথিত আছে, রেল স্টেশনটি যখন নির্মাণ করা হয়েছিল, কর্তৃপক্ষ ভয়ঙ্কর কিছু জিনিসপত্র সেখানে দেখতে পায়, কিন্তু ব্যাপারটাকে পুরোপুরি আড়াল করে তারা সেই স্থানে নির্মাণ করে অত্যাধুনিক একটা রেল স্টেশন। তবে কথায় আছে, সত্য কখনো চাপা থাকে না। নির্মাণ করার পর থেকে একের পর এক মানুষ হারিয়ে যেতে শুরু করে এই স্টেশন থেকে। কখনো কেউ অশরীরী কোনো বস্তুকে স্টেশনে চুপি চুপি দাঁড়িয়ে থাকতে দেখে, আবার কখনো স্বয়ং ট্রেনের চালকরাই রেল লাইনে পড়ে থাকতে দেখে মানুষের মরদেহ। তবে ঘটনা ভয়ঙ্কর রূপ তখনই ধারণ করে যখন একের পর এক শিশু হারিয়ে যেতে শুরু করে এই স্টেশন থেকে, আর পুরো ব্যাপারটা হতে থাকে ক্রমশ জটিল থেকে জটিলতর। সো হ্যালো ভিউয়ার্স, হরর গ্লিমস চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। বলছিলাম 2005 সালে মুক্তিপ্রাপ্ত একটা জনপ্রিয় এশিয়ান হরর মুভির কথা। টান টান উত্তেজনা আর সাসপেন্সে ভরপুর এই মুভিটার সম্পূর্ণ স্টোরি ব্রেকডাউন নিয়ে হাজির হয়েছি আজকে। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গল্পে শুরু হয় শুনশান নীরব একটা ট্রেন স্টেশনে। সেখানে লাল রঙের একটা টিকিট মাটিতে পড়েছিল, কিন্তু অনেকেই তার পাশ দিয়ে যাওয়া আসা করলেও সবার আড়ালেই থেকে যায় টিকিটটি। এমন সময় একটা ছোট্ট ছেলে সেই টিকিটটি কুড়িয়ে পায়। ছেলেটির নাম ছিল তাকেশি এবং সে তখন স্কুল থেকে বাড়িতে ফিরছিল। তাকেশি টিকিটটি হাতে নিয়ে যখন দেখছিল, ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়ায় কালো পোশাক পরিহিতা রহস্যময় ধরনের একজন ভদ্র মহিলা। তিনি তাকেশিকে ডাক দিয়ে বলেন এই টিকিটটি সে যেন না নেয়, কারণ যে এই টিকিটটি নেবে সেই মারা যাবে। তাকেশি তখন কিছুটা ভয় পেয়ে যায়, দৌড়ে সে স্টেশন থেকে বেরিয়ে যায়। এই সময় স্টেশনে উপস্থিত ছিল ছেলেটির ক্লাসমেট নরিকো এবং তার বড় বোন নানা। তারাও ওই সময় স্কুল শেষে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তাকেশি যখন দৌড়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন নরিকো তাকে দেখতে পায়। তারপর নরিকোর বড় বোন নানা তাকে জিজ্ঞাসা করে সে এভাবে দৌড়ে কোথায় যাচ্ছে। তাকেশি কিছুটা শান্ত হয়, তারপর টিকিট কুড়িয়ে পাওয়া এবং সেই অদ্ভুত মহিলাটির কথাগুলো তাকে জানায়। তার কথা শুনে নানা তাকে আশ্বস্ত করে বলে চিন্তা করার কিছুই নেই, হয়তো কেউ তার সাথে মজা করছে। কিন্তু তাকেশির কেন যেন ব্যাপারটা অন্য কিছু বলেই মনে হচ্ছিল। সে কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না। কিছুক্ষণ পরে তাকেশি ট্রেনে উঠে বাড়িতে রওনা দেয়। দিনের মাঝামাঝি হওয়ায় বগিটা প্রায় খালিই ছিল। অনেকক্ষণ চলার পরে ট্রেনটা তখন একটা টানেলের ভেতরে প্রবেশ করে। তবে একটু পরেই ট্রেনটা একটা ঝাঁকি দিয়ে থেমে যায়। মনে হচ্ছিল চলার পথে হঠাৎই ট্রেনটা ব্রেক করেছে। তারপরই স্পিকারে একটা অ্যানাউন্সমেন্ট শোনা যায়। সেখানে জানানো হয় হঠাৎই নাকি একজন মানুষকে রেল লাইনের ওপরে দেখা গেছে, তাই ট্রেনটি কিছুক্ষণের জন্য বিরতি নেবে। আর ঠিক তখনই পাশ ফিরতেই তাকেশি দেখে কালো পোশাক পরা একটা মহিলা তার পাশে এসে বসেছে। তাকেশি ভয় পেয়ে সাথে সাথেই সিট ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর পেছনে ফিরতেই দেখে মহিলাটি আর সেখানে নেই। সে আর কিছু না ভেবে বগি থেকে বেরিয়ে যেতে শুরু করে। আর তখনই পাশের দরজাটি খুলে যায় এবং সেই মহিলাটি তাকেশির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং টান দিয়ে তাকে বাইরে নিয়ে যায়। তাকেশি অনেক জোরে একটা চিৎকার করলেও কেউ সেটা শোনার আগেই ট্রেনের দরজাটি আবারও নিজে নিজে বন্ধ হয়ে যায়। ফাঁকা বগিতে শুধু পড়ে থাকে তাকেশি স্কুল ব্যাগটি। আর সেই দিন থেকে তাকেশিও পুরোপুরি নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও আর কোনো সন্ধানই পাওয়া যায়নি তার। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন তাকেশির ক্লাসমেট সেই নরিকো তার বোন নানার সাথে হাসপাতালে যায় তার মাকে দেখতে। তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর হাসপাতাল থেকে বেরিয়ে ফেরার পথে তারা তাকেশির মিসিং পোস্টারের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। নরিকো জিজ্ঞাসা করে কি হয়েছিল তার সাথে, তবে নানা তার কথার কোনো উত্তর দিতে পারেনি, কারণ সে নিজেও জানতো না আসলে কি হয়েছিল তাকেশির সাথে। মুভির এই পর্যায়ে আমরা পরিচিত হই কানাই নামের একজন হাই স্কুল স্টুডেন্টের সাথে। একদিন সে যখন তার ক্লাসমেটদের সাথে ট্রেনে বসেছিল, তখন অপর পাশে বসে থাকা তাদেরই ক্লাসের একটা ছেলে কানাইয়ের দিকে তাকিয়েছিল। ছেলেটা ছিল ক্লাসের অন্যতম হার্টথ্রব। ক্লাসের প্রায় সব মেয়েরাই তাকে পছন্দ করত। কানাইও সেই মেয়েদের মধ্যেই একজন ছিল। ছেলেটা এইসব জানতো এবং সবার কাছ থেকে পাওয়া এই অ্যাটেনশনটা সে খুবই উপভোগ করত।
এই সময় সে তার সিটের পাশে একটা ব্রেসলেট পরে থাকতে দেখে। ছেলেটা সেই ব্রেসলেটটা হাতে নেয় এবং মজা করার জন্য সেটা কানাইয়ের দিকে ছুড়ে দিয়ে বলে এটা তার পক্ষ থেকে কানাইয়ের জন্য একটা গিফট। তবে কানাই সেটা পেয়ে খুবই খুশি হয় এবং ছেলেটার সব কথা সে বিশ্বাস করে নেয়। ছেলেটাও কানাইয়ের বোকামিতে খুবই মজা পায়। তবে কানাই শুধু সেখানেই থেমে থাকে না। পরদিন ক্লাসে গিয়ে সে সবাইকে ব্রেসলেটটা দেখায় এবং গর্ব করে বলতে থাকে যে ছেলেটা ক্লাসে সবার ক্রাশ সে সবাইকে রেখে তাকেই এই ব্রেসলেটটা গিফট করেছে। কানাই যখন এইসব বলছিল তখন দূর থেকে তার এইসব কার্যকলাপ লক্ষ্য করছিল নানাও কানাইয়ের সাথে একই ক্লাসেই পড়তো। তবে সে একটু ইন্ট্রোভার্ট স্বভাবের হওয়ায় ক্লাসের কেউই তার সাথে তেমন একটা মিশতো না এবং তেমন একটা পাত্তাও দিত না। নানা তাই মোটামুটি একাই থাকতো। সেদিন বাসায় গিয়ে নানা যখন তার ছোট বোন নরিকোর সাথে কথা বলছিল তখন সে হঠাৎ নরিকোর ব্যাগের পাশে সেই লাল টিকিট পাসটি দেখতে পায়। নানা তার বোনকে জিজ্ঞাসা করে এটা সে কোথায় পেয়েছে। নরিকো তখন জানায় টিকিটটা সে ট্রেন স্টেশনে কুড়িয়ে পেয়েছে এবং আগামীকালই সে টিকিটটা ফেরত দিয়ে আসবে। নানার এবার কিছুটা ভয় লাগতে থাকে, কারণ একই টিকিটই সে হারিয়ে যাওয়া তাকেশির হাতে দেখেছিল আর এখন কিনা সেটা তার বোন খুঁজে পেয়েছে। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত ঠেকে তার কাছে। নানা তার ছোট বোনকে বলে টিকিটটা তাকে দিয়ে দিতে। সে গিয়ে টিকিটটা স্টেশনে ফেরত দিয়ে আসবে, কিন্তু ছোট নরিকো তার বোনের প্রস্তাবে রাজি হয় না। জোর দিয়ে বলে তার দরকার নেই, সে নিজে গিয়ে সেটা দিয়ে আসবে। অন্যদিকে আমরা পরিচিত হই মুভির আরেকটি কেন্দ্রীয় চরিত্র সুনিচির সাথে। সুনিচি এই রেলওয়েরই একজন ট্রেন অপারেটর। একদিন টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় সুনিচি রেল লাইনে একজন কালো পোশাক পরিহিতা মহিলাকে অদ্ভুতভাবে শুয়ে থাকতে দেখে। সুনিচি সাথে সাথে ট্রেনটি ব্রেক করে, তারপর দ্রুত ট্রেন থেকে বেরিয়ে এসে সেই মহিলাটিকে খুঁজতে থাকে, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করে সেখানে কেউই নেই। পুরো রেল লাইনটি ছিল একেবারেই জনমানব শূন্য। কিছুক্ষণ পরে হেড অফিসে ডাক পড়ে সুনিচির। সে এই নিয়ে 1 মাসের মধ্যে 4 বার ট্রেনটি থামিয়েছে আর প্রতিবারই সুনিচি দাবি করেছে সে নাকি রেল লাইনে কাউকে দেখতে পেয়েছে। তবে তার বস এবার তার কথা একেবারেই কানে নেয় না। পরপর 4 বার মাঝপথে ট্রেন থামিয়ে দিয়ে শিডিউল বিপর্যয় ঘটানোর কারণে তাকে পানিশমেন্ট হিসেবে ট্রেনের দায়িত্ব থেকে সরিয়ে অফিসে গিয়ে বসানো হয়। এরপর সুনিচি তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে অফিসে চলে আসে। তবে এই সময় তার অফিসের কলিগ কাওয়ামুরা তাকে দেখে ঠাট্টা করে এবং বলে যে একবার পানিশমেন্ট পেয়ে অফিসের দায়িত্বে গেছে সে আর কখনোই ট্রেনের দায়িত্বে ফেরত যেতে পারেনি। তাই সুনিচিও আর কখনো ট্রেন পরিচালনার দায়িত্ব পাবে না, কারণ সে পরপর কয়েকবার ভূত দেখার দাবি করেছে। আর যে ব্যক্তি এমন দাবি করে তাকে ম্যানেজমেন্ট আর যাই হোক না কেন ট্রেন পরিচালনার দায়িত্ব কখনোই দেবে না। শুনেছি তার কথা কিছুটা বিরক্ত হয়ে এবং একই সাথে নার্ভাসও হয়। তারপর জোর গলায় সে বলে সে কোনো ভূত দেখেনি, বরং সত্যি সত্যি সে একজন মহিলাকেই দেখতে পেয়েছিল। অন্যদিকে নরিকো তখন স্টেশনে গিয়ে সেই টিকিট পাসটি ফেরত দিয়ে আসে। তারপর সেখান থেকে বেরিয়ে যখন সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল তখন প্ল্যাটফর্মের অপর পাশে সে হঠাৎই হারিয়ে যাওয়া তাকেশিকে দেখতে পায়। তাকেশি অদ্ভুতভাবে মাথা নিচু করে তাকিয়েছিল। নরিকো দৌড়ে ওভারব্রিজ দিয়ে তার দিকে আসতে থাকে, কিন্তু নরিকো লক্ষ্য করে না যে এই সময়ে সেই কালো পোশাক পরা মহিলাটিও এক দৃষ্টিতে তাকেশির দিকেই তাকিয়েছিল। আর তারপর থেকে নরিকো পুরোপুরি নিখোঁজ হয়ে যায়। এদিকে অনেকক্ষণ হয়ে গেল নরিকো বাড়িতে ফেরেনি দেখে নানা তাকে ফোন করে, কিন্তু ফোনটা রিসিভ করে না নরিকো। তার বদলে সে নরিকোর পাঠানো একটা ভয়েস মেসেজ শুনতে পায়, যেখানে নরিকো বলছে সে স্টেশনে তাকেশিকে দেখতে পেয়েছে। নানা এবার কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। নরিকো তাকেশিকে দেখতে পেয়েছে মানে কি? তার মানে কি নিখোঁজ তাকেশি আবারও ফিরে এসেছে আর নরিকো তাকে দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে? সেই জন্যই কি নরিকোর বাসায় ফিরতে দেরি হচ্ছে? হয়তো এমন কিছুই হবে। তাই নানা সিদ্ধান্ত নেয় সে তাকেশির বাড়িতে গিয়ে দেখবে ঘটনাটা কি। অন্যদিকে আমরা তাকেশির বাড়িতে তার মাকে দেখতে পাই। ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে তিনি এক মুহূর্ত ছেলের কথা ভুলতে পারছিলেন না, তাই ছেলের ছবির দিকে একনাগাড়ে তাকিয়েছিলেন। তবে এই সময় কেউ একজন দরজায় কলিং বেলে চাপ দেয়। তিনি উঠে গিয়ে দরজা খুলতেই তার ছেলে তাকেশিকে সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যা দেখছেন তা সত্যি কিনা, কিন্তু তাকেশি সেদিকে খেয়াল না করেই নিজের মনে বিড়বিড় করে বলছিল আমার জিনিস আমাকে ফেরত দাও, আমার জিনিস আমাকে ফেরত দাও।
তার মা বুঝতে পারছিল না যে ঠিক কি হচ্ছে, আর তখনই হঠাৎই তাকেশির চেহারা পরিবর্তিত হয়ে গিয়ে ভুতুড়ে আকার ধারণ করে। তার মা ভয় পেয়ে বাড়ির ভেতরে ঢুকে গেলে তাকেশিও তার পিছু পিছু বাড়ির ভেতরে ঢুকে পড়ে। একটু পরে নানা তাকেশির বাড়িতে আসে, তারপর দরজায় হাত দিতেই দেখে সেটা আগে থেকেই খোলা। সে একটু অবাক হয়ে অনুমতি না নিয়েই ভেতরে প্রবেশ করে। তারপর ভেতরে ঢুকে নানা নিজের পরিচয় দিতে থাকে, কিন্তু কাউকেই সে বাড়িতে দেখতে পায় না। ভেতরে রুমে ঢুকতে নানা দেখে রুমে টিভি চলছে এবং সেখানে কিছু একটা অদ্ভুত ভুতুড়ে প্রোগ্রাম চলছে, তবে আশেপাশে কাউকে সে দেখতে পাচ্ছে না। তখন ব্যালকনির কাছ থেকে সে কিছু একটা শব্দ শুনতে পায় এবং সেখানে গিয়ে দাঁড়ায়। আর তখনই তাকেশির সেই ভূতটি হঠাৎই উপর থেকে তার সামনে এসে পড়ে। তারপর ভয়ঙ্কর রাগান্বিত দৃষ্টিতে নানার দিকে তাকিয়ে থাকে। নানা প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালাতে গেলে দরজার ফাঁক থেকে তাকেশির মা বেরিয়ে আসে এবং চিৎকার করে বলতে থাকে তাকে বাঁচাতে। নানা কি হয়েছে জিজ্ঞেস করলে তিনি শুধু একটা কথাই বারবার বলেন, সেটা হচ্ছে ওটা তাকাশি না, ওই ছেলেটা তাকাশি না। এদিকে আমরা আবারও সেই কানাইকে দেখতে পাই। সে ক্লাসমেটদের সাথে স্কুল শেষ করে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তবে সেদিনকার পর থেকে কানাই অনেক চেষ্টা করেও তার হাত থেকে ব্রেসলেটটি খুলতে পারছিল না। বন্ধুদেরকে ব্যাপারটা জানাইতেই তাদের মধ্যে থেকে একটা ছেলে বলে ওঠে, তুমি এখনো এটা হাতে পরে আছো কেন? এটা তো ওই ছেলেটা ট্রেনে কুড়িয়ে পেয়ে তোমাকে দিয়েছে, আর তুমি ওর কথা সিরিয়াস হয়ে সেটা এখনো হাতে দিয়ে রেখেছো। এবার বাকিরা ব্যাপারটা জানতে পেরে কানাইয়ের উপর হাসাহাসি করতে থাকে। কানাই সেদিকে পাত্তা না দিয়ে তার বন্ধুদেরকে জানায় সে ব্রেসলেটটা খুলতে পারছে না, কিন্তু তার বন্ধুরা তাকে হেল্প না করে উল্টো ঠাট্টা করে বলে, তুমি হয়তো মোটা হয়ে গেছো তাই এটা আটকে গেছে। তারপর কানাইকে একা ফেলে রেখেই তারা চলে যায়। কানাই একা একা তখন স্টেশনের দিকে হাঁটতে থাকে এবং একটু পরে সে ওই ছেলেটাকেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায়। কানাই তার কাছে গিয়ে বলে, আমি জানতে পেরেছি তুমি ব্রেসলেটটি কোথায় পেয়েছিলে, এখন প্লিজ দয়া করে আমার হাত থেকে এটা খুলে দাও। কিন্তু ছেলেটা কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। কানাই লক্ষ্য করে ছেলেটার চেহারা পরিবর্তিত হয়ে একটা মহিলার আকৃতি ধারণ করেছে। সে প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠে, তারপর ধাক্কা মেরে তাকে রেল লাইনে ফেলে দেয়। আর তখনই ট্রেন সেখানে চলে আসে। এরপর ছেলেটার জ্ঞান ফিরে আসে এবং সে বুঝতে পারে একটু পরেই সে মারা যাচ্ছে, কিন্তু সেদিকে খেয়াল না করে সে কানাইকে উদ্দেশ্য করে বলে, ইয়োকোর কাছ থেকে সাবধান, ইয়োকোর কাছ থেকে সাবধান। কানাই বুঝতে পারছিল না যে ঠিক কি হচ্ছে। সে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করলেও স্টেশনের সিকিউরিটি গার্ড তাকে ধরে রাখে। আর তারপরে ট্রেনটি চলে আসে এবং ছেলেটিকে চাপা দিয়ে চলে যায়। অন্যদিকে নানা তখন পুলিশ স্টেশনে গিয়ে তার বোনের হারিয়ে যাওয়া এবং একটু আগে তাকেশির বাসায় ঘটে যাওয়া ঘটনাগুলো তাদেরকে জানায়, কিন্তু পুলিশ তার এইসব ভূতের কথাবার্তা একদমই বিশ্বাস করে না। তাই রাগ করে পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসার সময় নানা কানাইকে দেখতে পায়। কানাই সেই ছেলেটার মৃত্যুর ব্যাপারটা জানাতে থানায় গিয়েছিল, কিন্তু তার কথাও পুলিশ বিশ্বাস করে না, কারণ সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে কানাই ধাক্কা মেরে ছেলেটাকে ফেলে দিয়েছিল। যদিও ধাক্কা দেওয়ার আগে ছেলেটাই তাকে প্রথমে আঘাত করেছিল, তাই পুলিশ ব্যাপারটা আরো গভীরভাবে খুঁটিয়ে দেখতে শুরু করে এবং কানাইকে তখনকার মতো ছেড়ে দেয়। এদিকে সুনিচি যখন নাইট শিফটে অফিসের কাজ করছিল, তখন সেই সময় সে সিসিটিভি ফুটেজে একটা ছোট্ট মেয়েকে স্টেশনে একা একা হাঁটতে দেখে। সুনিচি খুবই অবাক হয়ে যায়, কারণ এত রাতে স্টেশনে যে কোনো মানুষের পক্ষে প্রবেশ করাটা সম্ভব ছিল না। সে দ্রুত বাইরে বের হয়ে নিজ চোখে দেখতে যায় মেয়েটি সেখানে আছে কিনা, কিন্তু চারপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও সে কাউকে সেখানে দেখতে পায় না। তবে এই সময় শুনেছি কালো পোশাকের সেই মহিলা ভূতটিকে আবারও দেখতে পায় এবং তখনই ভয় পেয়ে পালিয়ে যায়। পরদিন রেলওয়ে কর্তৃপক্ষ খোঁজ খবর নিয়ে জানতে পারে সিসিটিভি ক্যামেরায় দেখা মেয়েটি হলো হারিয়ে যাওয়া নরিকো। তাই তারা তার বোন নানাকে স্টেশনে ডেকে আনে এবং তাকে ফুটেজটি দেখায়। তবে নানা যখন ফুটেজটি দেখছিল, তখন সে নরিকোর পেছনে কালো পোশাকে সেই মহিলার অবয়বটিও দেখতে পায়। ব্যাপারটা নিয়ে সে প্রশ্ন করতেই সুনিচি তাকে জানায় ব্যাপারটা কিছুই না এবং সাথে সাথেই সে ভিডিওটা বন্ধ করে দেয়। মূলত সুনিচির উপর আগে থেকে নির্দেশ দেওয়া ছিল সে যেন এই বিষয়ে কোনো কিছু না বলে, তাই সে বাধ্য হয়েই নানাকে মিথ্যা কথা বলেছে। এদিকে নানা বুঝতে পারে স্টেশনের কর্তৃপক্ষ জোর করে তার কাছ থেকে কিছু জিনিস লুকাতে চাচ্ছে। নানা চলে যেতেই তার অফিসের বস সুনিচিকে ব্যাপারটা আড়াল করার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু সুনিচির কেন যেন নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল। এমনকি স্টেশন থেকে বের হতেই নানা এসে তাকে অনুরোধ করে বলে যদি সে কিছু জেনে থাকে তাহলে যেন তাকে অবশ্যই জানায়, কারণ ছোট বোন আর অসুস্থ মা ছাড়া পৃথিবীতে তার আর কেউই নেই। এমনকি তার ছোট বোন নরিকোর হারিয়ে যাওয়ার ঘটনাটাও এখনো সে তার মাকে জানায়নি। তবে নানার এত কথার পরেও সুনিচির মন গলে না। সে তার চাকরি বাঁচাতে নানাকে সম্পূর্ণ এড়িয়ে চলে যায়।
সেদিন অফিসে যাওয়ার পর সুনিচিকে দেখে তার কলিগ জানায়, তুমিও তাহলে সেই জিনিসটাই দেখেছো তাই না? সুনিচি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোন জিনিসটা? তখন কলিগ কাওয়ামুরা জানায়, অনেকদিন আগে যখন এই রেল স্টেশন তৈরি করা হচ্ছিল তখন মিজুনাশি নামক একটা জায়গায় তারা টানেল তৈরি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই টানেল খোঁড়ার সময় তারা নাকি ভয়ঙ্কর কিছু জিনিস দেখতে পেয়েছিল, আর তাই কর্তৃপক্ষ সেই জায়গাটা দেয়াল দিয়ে আটকে দিয়ে পাশে মোড় ঘুরিয়ে টানেলটাকে বাঁকিয়ে দেয়। কিন্তু তারপরও বিভিন্ন সময় টানেলের ওই জায়গাটা নাকি প্রায় দুর্ঘটনা ঘটতে থাকে, আর অনেকেই নাকি অনেক ভুতুরে জিনিসপাতিও সেখানে দেখতে পেয়েছে। তবে সুনিচি ভাবে কাওয়ামুরা হয়তো তার সাথে মজা করছে, তাই সে ঘটনাটা বিশ্বাস করে না, কারণ কাওয়ামুরা প্রায়ই তার সাথে এমন উদ্ভট উদ্ভট সব কথা বলে থাকে। অন্যদিকে নানা তখন স্টেশনে একাই দাঁড়িয়েছিল। তখন সে দেখতে পায় দূর থেকে কালো পোশাক পরা একটা মহিলা তার উপর নজর রাখছে। তখন তার মনে পড়ে তাকেশির কথা। তাকেশি বলেছিল রেল টিকিটটি পাওয়ার পরও তার কাছে এমনই একজন মহিলা এসেছিল এবং বলেছিল একটু পরেই সে মারা যাবে। তাই নানা এবার সুনিচির অফিসে গিয়ে তার সাথে দেখা করে এবং তাকে টিকিটের ব্যাপারে সবকিছু খুলে বলে। সে জানায় তাকেশি এবং তার ছোট বোন নরিকো দুজনেই সেই টিকিটটি কুড়িয়ে পেয়েছিল এবং তারা দুজনেই এখন নিখোঁজ। হয়তো তাদের নিখোঁজ হয়ে যাওয়ার সাথে ওই টিকিটের কোনো যোগসূত্র আছে। শুনেছি তখন রেকর্ড বুক খুলে দেখে সেই টিকিটের মালিকের নাম ছিল ইয়োকো নামের একজন মহিলার। তবে ভেতরে খুঁজতে গিয়ে সে দেখে রেকর্ডের টিকিটটি জমা নেওয়ার তারিখ লেখা থাকলেও অফিসে কোথাও সেই টিকিটটি নেই। এদিকে দুর্ঘটনার পর থেকে কানাইয়ের বন্ধুরাও তাকে এড়িয়ে চলতে শুরু করে। তারা ছেলেটার মৃত্যুর জন্য কানাইকে দায়ী করতে থাকে। কানাই অনেক বোঝানোর চেষ্টা করলেও তারা তার কথা কানেই নেয় না। এবার কানাই পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝতে পারে এতদিন যাদেরকে সে নিজের বন্ধু ভেবেছিল তারা আসলে কখনো তার বন্ধু ছিলই না। তবে তার চাইতেও বড় সমস্যা বাদে সেই ব্রেসলেটটা নিয়ে। দিন দিন সেটা ক্রমে তার হাতে যেন আটকে যেতে শুরু করেছে। অনেক চেষ্টার পরেও কানাই কোনোভাবেই সেটা তার হাত থেকে বের করতে পারছিল না। এই সময় হঠাৎই সে পাশ ফিরতে কালো পোশাক পরা সেই মহিলাটির অবয়ব দেখতে পায়। কানাই ভয় পেয়ে দৌড় দেয় এবং ভাগ্যক্রমে নানাকে তখন স্টেশনে দেখতে পায়, আর সাথে সাথেই নানাকে সে জড়িয়ে ধরে। নানা কানাইকে শান্ত করে। কানাই তখন তার সাথে ঘটে যাওয়া সবকিছু তাকে খুলে বলে। নানা তার সব কথা শোনে এবং তার এই দুঃসময়ে তার পাশে থাকবে বলে জানায়। নানার এমন আন্তরিকতায় কানাই খুবই খুশি হয়। এতদিন সে ক্লাসে নানাকে নিয়ে ফান করে গেলেও এখন সে বুঝতে পারছে আসলে তার সত্যিকার বন্ধু বলতে কেউই ছিল না। নানাকে পেয়ে কানাই বুঝতে পারছিল সত্যিকারের বন্ধু কাকে বলে। একটু পরে সে যখন নানার কাছ থেকে বিদায় নিচ্ছিল তখন সে আগ বাড়িয়ে মোবাইল ফোন বের করে নানার সাথে একটা ছবি তুলে নেয়, আর যাওয়ার সময় বলে যায় আগামীকাল ক্লাসে গিয়ে সে সবাইকে জানিয়ে দেবে যে নানা তার বন্ধু। কানাইয়ের এমন আন্তরিকতা দেখে নানাও খুব খুশি হয়, কারণ সে ছিল ইন্ট্রোভার্ট টাইপের একটি মেয়ে এবং তারও ইচ্ছা ছিল কানাইয়ের মতো কাউকে তার বন্ধু বানাতে। এদিকে অফিসের বিভিন্ন ফাইল ঘাঁটতে ঘাঁটতে সুনিচি একটা ছবি দেখতে পায়। ছবিটা ছিল ট্রেন লাইনের দুর্ঘটনায় মারা যাওয়া একটা মহিলার। তবে সুনিচির মহিলাটিকে খুবই চেনা চেনা মনে হতে থাকে। তার মনে পড়ে এই মহিলাটিকে অবিকল সে ট্রেন লাইনে পড়ে থাকা ভূতটির মতোই দেখাচ্ছে। সে নিশ্চিত হয় যে এটা ওই মহিলাটিরই ভূত। তবে সুনিচি যখন এইসব নিয়ে ঘাটাঘাটি করছিল তখন তার কলিগ কাওয়ামুরা সেখানে চলে আসে এবং তাকে এইসব নিয়ে ঘাটাঘাটি করতে দেখে খুবই রেগে যায়। সে সুনিচিকে হুমকি দিয়ে বলে যদি সে নিজের ভালো চায় তাহলে যেন আজই সুনিচি এই ব্যাপারটা ভুলে যায়। কিন্তু সুনিচি তার এই আচরণে আরো বেশি রহস্যের গন্ধ পায় এবং মনে মনে ঠিক করে এই ঘটনার পুরোটা জেনেই সে শান্ত হবে। অন্যদিকে বাড়ি ফেরার পথে কানাই যখন মিজোনাশি স্টেশনের প্ল্যাটফর্মে নামে তখন দেখতে পায় সে কালো পোশাকের ভূতটি দূর থেকে তার দিকে তাকিয়ে আছে। কানাই ভয় পেয়ে নানাকে কল দেয় এবং তাকে ব্যাপারটা জানায়। তবে কানাই তার কথা শেষ করার আগে সে ভূতটি তাকে টেনে হিচড়ে রেল লাইনের দিকে নিয়ে যেতে থাকে। তারপর ট্রেনের সামনে তাকে আটকে রাখে। অপর পাশ থেকে তখন একটি ট্রেন দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসতে থাকে। কানাই বুঝতে পারে তার সময় শেষ হয়ে আসছে। তবে শেষ মুহূর্তে তার পেছনে আরেকটি হাত চলে আসে এবং তাকে নিশ্চিত মৃত্যু থেকে টেনে বাঁচিয়ে তোলে। জ্ঞান ফিরতেই কানাই নিজেকে একটা রুমের মধ্যে আবিষ্কার করে। তারপর অদ্ভুত চেহারার একটা মহিলা তার সামনে আসে। মহিলাটিকে দেখেই কানাই একটা চিৎকার করে ওঠে। মহিলাটি এবার কানাইকে তার পরিচয় দিতে থাকে। তিনি জানান এই ট্রেন স্টেশনে তার ছেলে সবার প্রথমে সেই লাল রঙের টিকিটটি কুড়িয়ে পেয়েছিল, আর তারপরই সে নিখোঁজ হয়ে গেছে। একদিন তার ছেলে তার কাছে ফিরে আসে, তবে সে তখন আর তার ছেলে ছিলই না। ছেলেটি তাকে আক্রমণ করে বসে এবং যার কারণে তার একটা চোখও নষ্ট হয়ে যায়। তাই সেই ঘটনার পর থেকে তিনি একা একা ট্রেন স্টেশনে ঘুরে বেড়ান, আর যখনই কাউকে সেই টিকিটটি কুড়িয়ে পেতে দেখেন তখনই তিনি তার কাছে গিয়ে তাকে সাবধান করে আসেন। এদিকে কানাইয়ের কাছ থেকে
কল পাওয়ার পরপরই নানা দৌড়ে স্টেশনে যায়, কিন্তু কানাইকে দেখতে পায় না। তবে এই সময় সে কানাইয়ের মোবাইল ফোনটি সেখানে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। এরপর সে সুনিচির কাছে যায় এবং এই ব্যাপারে সাহায্য চায়। সুনিচি তখন তাকে সেই ভূতের মহিলাটির ফাইলটি দেখায়। মূলত ইয়োকো নামের এই মহিলা একদিন এই স্টেশনের দুর্ঘটনায় মারা যায়। ভদ্রমহিলা প্রেগনেন্ট ছিলেন। মারা যাওয়ার পর সেই বাচ্চাটি তার শরীর থেকে বের হয়ে যায়। পরবর্তীতে পুলিশ সেই স্থানে গেলে সেখানে ভদ্রমহিলার মৃতদেহের পাশে একটা রেল টিকেটের পাস এবং একটা ব্রেসলেট দেখতে পায়। তবে আশ্চর্যের ব্যাপার হলো সেই বাচ্চাটি তখনও বেঁচে ছিল। সেই ঘটনার পর থেকে অনেকেই ভদ্রমহিলার অতৃপ্ত আত্মাকে ট্রেন লাইনের উপরে দেখার দাবি করে। অনেকেই মনে করে মহিলাটির অতৃপ্ত আত্মা এই স্টেশনে ঘুরে বেড়ায় এবং নিজের হারিয়ে যাওয়া বাচ্চাকে খুঁজে বেড়ায়। কিন্তু স্টেশন কর্তৃপক্ষ কোনো একটা কারণে ব্যাপারটা প্রত্যেকবারই লুকিয়ে রাখে। তারা ধামাচাপা দিয়ে ঘটনাটা জনসম্মুখের আড়ালেই রেখে দেয়। নানা তখন মহিলার হাতের ব্রেসলেটটি দেখে চিনতে পারে এটা সেই ব্রেসলেট যেটা সে কানাইয়ের হাতেও দেখেছিল। সে বুঝতে পারে এই মহিলার ভূতই হয়তো কানাইকে নিয়ে গেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় মহিলাটি যে জায়গায় মারা গিয়েছিল সেখানে গেলেই হয়তো তারা এই রহস্যের জট উন্মোচন করতে পারবে। তবে এই সময় তার ফোনে কানাইয়ের কল আসে। কানাই জানায় সে নিরাপদে আছে, তাকে নিয়ে দুশ্চিন্তা না করতে। নানা তখন খুবই খুশি হয় এবং একই সাথে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে জানায় এতদিন ধরে সে একা একাই থাকতো। তারও ইচ্ছা ছিল কানাইয়ের মতো কেউ তার বন্ধু হোক, তার সাথে ছবি তুলুক। কানাই তার সেই ইচ্ছা পূরণ করেছে। তাই সবকিছুর জন্য সে কানাইকে ধন্যবাদ জানায়। আর সবশেষে সে জানায় সে তার ছোট বোন নরিকোকে উদ্ধার করতে সেই টানেলের ভেতরে যাচ্ছে। কিন্তু কানাই তার এই কথা শুনে তাকে অনুরোধ করে সেখানে না যেতে, কিন্তু নানা তার কোনো কথাই শোনে না। তাই কানাই সিদ্ধান্ত নেয় সে তার বন্ধু নানাকে বাঁচাতে সেখানে যাবে। তবে সেই মহিলা তাকে সাবধান করে দিয়ে বলে সে যদি আবারও ওই জায়গাতে যায় এবার সে আর জীবিত ফিরে আসতে পারবে না, কারণ সেই অতৃপ্ত আত্মাটি একবার কারো পেছনে লেগে গেলে তাকে শেষ না করা পর্যন্ত থামে না। কিন্তু কানাই তার সিদ্ধান্তে অনড় থাকে। তাই ভদ্রমহিলাও কানাইয়ের সাথে সেদিকে রওনা দেয়। তবে কিছুক্ষণ পর তারা যখন একটা রেল ক্রসিং এর সামনে এসে দাঁড়ায় তখন হঠাৎই সেই অশরীরী আত্মা তাদের গাড়ির উপর আক্রমণ করে বসে। তারপর ভদ্রমহিলাকে গাড়ি থেকে বের করে দিয়ে কানাইকে গাড়ি শুদ্ধ টেনে নিয়ে রেল লাইনের উপরে আটকে ফেলে। আর কানাই কিছু বুঝে ওঠার আগেই একটা ট্রেন দ্রুত গতিতে সেদিকে এগিয়ে আসে এবং এক নিমেষে গাড়ি শুদ্ধ কানাইকে শেষ করে দেয়। একটু পরে নানা এবং সুনিচি যখন সেই স্থানে গিয়ে পৌঁছায় তখন সেই ভদ্রমহিলাও সেখানে উপস্থিত হয়। তিনি তাদেরকে অনুরোধ করেন টানেলের ভেতরে না যেতে, কারণ একটু আগে কানাইকেও সেই অতৃপ্ত আত্মাটি মেরে ফেলেছে। কানাইয়ের এমন পরিণতি শুনে নানা আরো বেশি ভেঙে পড়ে। সে এবার কঠোরভাবে জানিয়ে দেয় এই ব্যাপারটার ফয়সালা না করা পর্যন্ত সে বাড়িতে ফিরবে না। তাই ভদ্রমহিলা সিদ্ধান্ত নেন তিনিও নানার সাথেই যাবেন। তিনি সুনিচিকে অনুরোধ করেন যেন সে ট্রেন নিয়ে এখানে অপেক্ষা করে, কারণ সুনিচির কিছু হয়ে গেলে তারা কেউই এখান থেকে বের হতে পারবে না। তিনি সুনিচিকে সেখানে রেখে নানার সাথে সে টানেলের ভেতরে গিয়ে প্রবেশ করেন। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা রেল লাইনে সেই ইয়োকোর আত্মাকে দেখতে পায়, আর তারপরে সেই আত্মাটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। জ্ঞান ফিরতেই তারা দেখে চারদিকে দিনের আলো। সামনে তাকাতেই তারা ইয়োকো নামের সেই মহিলাটিকে দেখতে পায়। ইয়োকো সেই স্টেশনের পথ ধরে কোথাও যাচ্ছিল। এই সময় সে রাস্তায় একটা ব্রেসলেট পরে থাকতে দেখে। তারপর সেটা তুলে নিয়ে হাতে পড়তে কেউ একজন তাকে ধাক্কা মেরে উপর থেকে সোজা ট্রেন লাইনের নিচে ফেলে দেয়। সাথে সাথে ইয়োকোর পেট থেকে তার বাচ্চা বের হয়ে আসে এবং ইয়োকো প্রাণ হারায়। একটু পরেই আবার তারা আগের অবস্থায় ফিরে যায়। বুঝতে পারে এতক্ষণ ধরে ইয়োকোর আত্মা তাদেরকে ফ্ল্যাশব্যাকে তার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলোই দেখাচ্ছিল। এর সাথে তারা আরো বুঝতে পারে আসলে এই স্টেশনে ঘটে যাওয়া ভুতুরে ঘটনাগুলো ইয়োকোর মাধ্যমে শুরু হয়নি, উল্টো ইয়োকো নিজেও ছিল তাদের মতোই একজন ভিকটিম। অর্থাৎ এর পেছনে হয়তো অন্য কোনো শক্তির হাত আছে। এই সময় নানা টানেলের পাশে একটা গর্ত দেখতে পায়। সেটা ভেঙে ভিতরে ঢুকতেই সেখানে সে বিশাল একটা ফাঁকা জায়গা দেখতে পায়। আর সেগুলোর দেয়ালের পাশেই ছিল ভয়ঙ্কর চেহারার বিভিন্ন মূর্তি। সেগুলোর মধ্যে একটা মূর্তিকে নানার খুবই পরিচিত বলে মনে হচ্ছিল। সে তার পকেট থেকে তার বোনের সাথে তোলা একটা ছবি বের করে। নরিকো নিখোঁজ হয়ে যাওয়ার পর সে তার এই ছবিটিতে সেই মূর্তিটাকে দেখতে পেয়েছিল। এরপর সে আরেকটু ভেতরে যেতে একটা পাথরের স্তূপ দেখতে পায়। তারপর সেটা বেয়ে উপরে ওঠার সাথে সাথেই সে তার বোন নরিকোকে সেখানে দেখতে পায়। নানা ছুটে তার কাছে যায়। তারপর তাকে নাড়া দিতেই নরিকোর জ্ঞান ফিরে আসে। নানা এবার চারপাশ ভালো মতন পর্যবেক্ষণ করে দেখে সেখানে প্রচুর মানুষের মৃতদেহ স্তূপ করে রাখা আছে, কিন্তু তাদের পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছিল লাশগুলো অনেক আগের। যেন মনে হচ্ছিল এই মানুষগুলোকে কেউ ধরে ধরে মেরে এখানে
আটকে রেখেছে। নানার তখন সুনিচির কথা মনে পড়ে। সুনিচি বলেছিল এই স্থানে যখন টানেল তৈরি করা হচ্ছিল তখন তারা ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়, কিন্তু কর্তৃপক্ষ সেই ব্যাপারটা পুরোপুরি চেপে গিয়ে জায়গাটা দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছিল। হয়তো এখানে কোনো অশুভ শক্তির অস্তিত্ব আছে। যে মূর্তিটা সে একটু আগে দেখেছে এটা হয়তো সেই অশুভ শক্তিটারই মূর্তি। নানা যখন এইসব নিয়ে ভাবছিল তখন ইয়োকোর আত্মা আবার তাদের সামনে চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে বসে। আর তখনই সেই ভদ্রমহিলা সেখানে চলে আসে এবং ইয়োকোর আত্মার উপরই ঝাঁপিয়ে পড়ে। তারপর দুজনেই একসাথে নিচে একটা সুচালো পাথরের উপর গিয়ে পড়ে। সেখানে পড়ার সাথে সাথে ইয়োকোর আত্মা তার শরীর থেকে বের হয়ে যায়। তবে ইয়োকোর সাথে ঝাঁপ দেওয়ার কারণে সেই ভদ্রমহিলাও গুরুতর আহত হয়। নানা তার কাছে যেতেই তিনি জানান তার সময় শেষ হয়ে গেছে, কিন্তু তার মনে কোনো দুঃখ নেই। তিনি তার ছেলের হত্যার প্রতিশোধ নিয়েছেন। এই সময় নানা ভদ্রমহিলার বুকের উপর একটা দাগ দেখতে পায়। তার মনে পড়ে একটু আগে ফ্ল্যাশব্যাকে সে যে বাচ্চাটিকে দেখেছিল সেই বাচ্চাটির বুকের পাশেও এমনই একটা দাগ ছিল। তাহলে কি এই ভদ্রমহিলাই ইয়োকোর হারিয়ে যাওয়া সেই বাচ্চা? নানা তাকে ব্যাপারটা জিজ্ঞাসা করতে তিনি স্বীকার করেন হ্যাঁ, তিনি ইয়োকোরই সন্তান। তিনি জানতেন ইয়োকো আর সবার ক্ষতি করলো কখনো তাকে মারবে না, কারণ সে ইয়োকোরই মেয়ে। এই কারণে তিনি প্রায় স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াতেন এবং ইয়োকোর কাছ থেকে মানুষজনকে রক্ষা করতেন। আর আজকে নিজের মাকে শেষ করার মাধ্যমে তিনি তার শেষ দায়িত্বটি পালন করেছেন। এই কথা বলেই ভদ্রমহিলা প্রাণ হারান। আর তখনই চারপাশের লাশগুলো নড়েচড়ে জেগে ওঠে এবং নানার দিকে এগিয়ে আসতে থাকে। নানা ভয় পেয়ে তার বোনকে সাথে নিয়ে দৌড়াতে থাকে। তবে একসময় সে পা পিছলে একটা খাদে পড়ে যায় আর দুই হাত দিয়ে কোনো ক্রমে সে নিজেকে নিচে পড়ে যাওয়া থেকে আটকে রাখে। নরিকো অনেক চেষ্টা করলেও সে কিছুতেই নানাকে সেখান থেকে তুলতে পারছিল না। আর ঠিক তখনই সেই লাশগুলোর মধ্যে থেকে একটা লাশ সেখানে এসে উপস্থিত হয়। তবে লাশটি আর কেউ নয়, সেটি ছিল নানার বন্ধু কানাই। কানাই তার বন্ধুত্বের প্রতিদান হিসেবে শেষবারের মতো নানার জীবন বাঁচায়। আর তার কিছুক্ষণ পরেই সুনিচি সেখানে চলে আসে। সে দ্রুত নরিকো এবং নানাকে সেই জায়গা থেকে উদ্ধার করে সেখান থেকে বের করে নিয়ে আসে। তারপর ট্রেনে উঠে সেই টানেল থেকে তারা বের হতে থাকে। এই সময় সে লাশগুলো একসাথে জড়ো হয়ে রেল লাইনের উপর পথ আটকে ফেললেও এবার সুনিচি ট্রেন থামায় না। সে সাহস করে সেগুলোর উপর ট্রেন চালিয়ে দেয় এবং একসময় টানেল ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। নানা তখন সুনিচিকে সবকিছু খুলে বলে। সুনিচি বুঝতে পারে এই সবকিছুর পেছনে আছে সেই টানেল। টানেলটি ধ্বংস করতে পারলেই এই অভিশাপ থেকে চিরতরে মুক্তি পাওয়া যাবে। পরদিনই সুনিচি সেই টানেলে ফিরে যায় এবং বেশ কিছু এক্সপ্লোসিভ লাগিয়ে সেই টানেলের ভেতরে সবকিছু ধ্বংস করে দেয়। আর সেই সাথে ধ্বংস হয়ে যায় টানেলের ভেতরে থাকা সব অভিশাপ। তবে এই ঘটনার পর সুনিচি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। সারা দেশে সুনিচির নাম ছড়িয়ে পড়ে একজন সন্ত্রাসী হিসেবে। কিন্তু সুনিচির তাতে বিন্দুমাত্র আক্ষেপ ছিল না, কারণ সে তার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করেছে। ওই অভিশপ্ত টানেলটি আর কখনোই কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। তো দর্শক, এটাই ছিল মুভিটির সম্পূর্ণ স্টোরি ব্রেকডাউন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ থাকলো। এমন আরো ইন্টারেস্টিং সব ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।